শুভ সন্ধ্যা। আমরা ভালো আছি, আশা করি সবাই। শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর 14তম লেকচার। ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ ও বিখ্যাত ব্যক্তি। একদিকে এখন সারা বিশ্ব উত্তপ্ত, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। আরেকদিকে আমরা ক্লাস নিচ্ছি আন্তর্জাতিকের, কিন্তু সেটা আমেরিকা মহাদেশের নয়, সেটি হচ্ছে ইউরোপ মহাদেশের। ইউরোপ মহাদেশ সম্পর্কে টুকটাক আগেই জেনেছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ দেশগুলো পড়ব। রাশিয়া। প্রথমে যেটি দেখব আমরা সেটি হচ্ছে রাশিয়া। এই হলুদ মানচিত্রটি পুরোটা রাশিয়ার, যেটা দেখতে পাচ্ছেন এটা রাশিয়ার মানচিত্র। প্রথমেই লিখবেন রাশিয়ার আইনসভার নাম ফেডারেল সভা। রাশিয়ার আইনসভা নাম হচ্ছে ফেডারেল সভা। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। এখানে বানান ভুল আছে, দ্বিকক্ষ হবে, এখানে একটা ক হবে। যেমন আমাদের হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে আইনসভার নাম হচ্ছে ফেডারেল সভা। এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। উচ্চকক্ষর নাম হচ্ছে ফেডারেল পরিষদ। উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল পরিষদ। আর নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। উচ্চকক্ষের নাম হচ্ছে ফেডারেল, আর নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। রাশিয়া, আমরা যদি বেসিক তথ্যগুলো নেই, তাহলে প্রথমেই বলবো এটি আয়তনে ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম দেশ। আয়তনে ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম দেশ। অধিক সীমান্তের দেশ হচ্ছে রাশিয়া, অর্থাৎ 14টি দেশের সাথে রাশিয়ার সীমানা রয়েছে। অধিক সীমান্তের দেশ হচ্ছে রাশিয়া, 14টি দেশের সাথে এই রাশিয়ার সীমান্ত রয়েছে। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে। সাদা রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে। এটা হবে রাশিয়া, এটা বানানটা ভুল হয়েছে। রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয় 1917 সালে। রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয় 1917 সালে। কিভাবে পরিণত হয় আমরা একটু দেখব। আরো কিছু তথ্য আমরা লিখি। 1991 সালে ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে
রাশিয়া বেরিয়ে আসে। রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হন বরিস ইয়েলৎসিন। 1991 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া বের হয়ে আসে। রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হন বরিস ইয়েলৎসিন। বরিস ইয়েলৎসিন। অর্থাৎ আমরা রাশিয়ার প্রেসিডেন্টের কথা বলেছি বরিস ইয়েলৎসিন, কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নের কথা বলি নেই। কারণ সোশ্যালিস্ট সোভিয়েত যেটা ইউএসএসআর, ইউনিয়ন অফ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক যেটি, সেটির প্রথম প্রেসিডেন্ট কিন্তু বরিস ইয়েলৎসিন না, সেটি হচ্ছে ভিয়াই লেনিন। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, আপনারা কি বলতে পারবেন ব্যক্তিটি কে? আপনারা বলতে পারবেন কিনা ব্যক্তিটি কে? আজকে একটু টেস্ট হবে, আইকিউ টেস্ট হবে। আমরা ছবি দেখে নাম বলতে পারি কিনা, ব্যক্তিকে চিনি কিনা। এই ব্যক্তি হচ্ছে পিটার দ্য গ্রেট। ইনি হচ্ছেন রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট। পিটার দ্য গ্রেট রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট। এনার নামটা কেন আনলাম? দুইটা কারণে। একটা হচ্ছে তিনি হচ্ছে রুশ সাম্রাজ্যের প্রথম সম্রাট, এবং তিনি দাড়ির উপর কর বসিয়েছিলেন, অর্থাৎ দাড়ি রাখলে কর দিতে হইতো। এই পিটার দ্য গ্রেট তিনি প্রথম সম্রাট ছিলেন এবং দাড়ির উপর কর বসিয়েছিলেন। ছবিতে আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এই ব্যক্তির নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। এটা সোভিয়েত নভোচারী, যিনি প্রথম 1961 সালে মহাশূন্য ভ্রমণের কৃতিত্ব অর্জন করেন। যে নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন, এটির নাম ছিল ভস্টক 1। ভস্টক 1। যে নভোযানে চড়ে তিনি এই পৃথিবী প্রদক্ষিণ করেন, এটির নাম হচ্ছে ভস্টক 1। ভস্টক 1 কৃত্রিম নভোযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। তাহলে এর নাম হচ্ছে ইউরি গ্যাগারিন, এটা মনে রাখতে হবে আমাদের। এই যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে দ্বিতীয় নিকোলাস সম্রাট। এই নিকোলাসদেরকে বলা হতো জার। এই দ্বিতীয় নিকোলাসের বাবাও ছিল নিকোলাস। বাবা অনেক অত্যাচারী ছিল জনগণের জন্য। 1893 সালে এর বাবা মারা গেলে ক্ষমতায় আসে, কিন্তু এ বাবার চেয়েও আরো বেশি অত্যাচারিত হয়ে উঠলো জনগণের জন্য। জনগণ আন্দোলন করলো, আন্দোলনের মুখে 1905 সালে স্টেট দুমা গঠন হলো। পরবর্তীতে তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সালে, এবং এই যুদ্ধে জড়িয়ে পড়ল সোভিয়েত ইউনিয়ন। 1917 সালে এই জারের বিরুদ্ধে, অর্থাৎ দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, যেটিকে বলা হয় বলশেবিক বিপ্লব। বলশেবিকদের আন্দোলনের কারণে যে বিপ্লব সংগঠিত হলো, এটা বলশেবিক বিপ্লব। আর বলশেবিক বিপ্লবের পরে আরেকটি বিপ্লব হলো একই বছর অক্টোবর মাসে,
সেটির নাম অক্টোবর বিপ্লব। এর ফলে 1917 সালে গঠিত হলো, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সমাজতন্ত্র, এই রাজতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রের পতন হলো প্রায় 300 বছরের রোমানব সভ্যতা ধ্বংস হয়ে গেল। এই সালটা ঠিক নাই, এটা বুঝতেই পারতেছেন। 1917, 17 উল্টে 71 হয়ে গেছে, সালটা ঠিক নাই। এটা আমি মুখেও বলতেছি 1917, এটা উল্টে উল্টে গেছে এটা। তাহলে অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিল ভিআই লেনিন, যিনি হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট সোভিয়েত ইউনিয়নের বা সমাজতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। এগুলো বলে যাচ্ছি, এগুলো আপনাদেরকে বিপ্লবের ক্লাসে, অর্থাৎ রুশ বিপ্লবের ক্লাসে এগুলো ক্লিয়ার করব, এগুলো এখন আলোচ্য বিষয় না, তারপরেও আলোচনার সাথে একটু বললাম। মিখাইল গর্বাচেভ, ইনিও সোভিয়েত প্রেসিডেন্ট, বাট সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক সোভিয়েতের সর্বশেষ, সরি, ইনি হচ্ছেন মানে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট সর্বশেষ প্রেসিডেন্ট। এই মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসে 1985 সালে। তিনি যখন ক্ষমতায় আসেন তখন এই সোভিয়েত ইউনিয়নে কোনো বাক স্বাধীনতা ছিল না, আলোচনার কোনো সুযোগ ছিল না। আলোচনার কোনো সুযোগ না থাকায় অবরুদ্ধ ছিল, বাকরুদ্ধ ছিল জনগণ। বিভিন্ন স্টেটগুলো তারা খোলামেলা আলোচনা করতে পারত না। তো মিখাইল গর্বাচেভ এসে একটা নীতি প্রবর্তন করেন যার নাম হচ্ছে গ্লাসনস্ট। এটা বানানটা ভুল আছে, গ্লাস দন্তস্ব হবে এখানে, গ্লাসনস্ট। এই গ্লাসনস্ট এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। গ্লাসনস্ট হচ্ছে খোলামেলা আলোচনা। গর্বাচেভকে এই নীতির প্রবক্তা বলা হয়। তিনি এই যে নীতি প্রবর্তন করলেন, এই নীতির নাম হচ্ছে গ্লাসনস্ট। তিনি আরেকটি নীতি প্রবর্তন করলেন, সেটির নাম হচ্ছে পেরেস্ত্রোইকা। এর অর্থ হচ্ছে পুনর্গঠন। অর্থাৎ গ্লাসনস্ট মানে খোলামেলা আলোচনা, আর পেরেস্ত্রোইকা মানে পুনর্গঠন। এর ভিত্তিতে, অর্থাৎ তিনি যখন খোলামেলা আলোচনার একটা সুযোগ দিলেন এবং পুনর্গঠনের ঘোষণা করলেন, তখন স্টেটগুলো এলোমেলো হয়ে গেল। এলোমেলোটাকে আর তিনি সাজাতে পারলেন না। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হলো। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? 1991 সালে ভেঙে যায়। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ভিআই লেনিন, মানে ভ্লাদিমির লেনিন বা ভ্লাদিমির ইলিচ লেনিন। এই লেনিন রুশ বিপ্লবের নেতা, মানে অক্টোবর বিপ্লবের নেতা। পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিন।
1924 সালে তিনি মারা যান, যদিও ক্ষমতায় আসেন 1922 সালে, অর্থাৎ প্রেসিডেন্ট হন 1922 সালে। 24 সালে তিনি মারা যান। তার মৃতদেহ আছে মস্কো রেড স্কোয়ার লেনিন জাদুঘরে। আর লেনিনের নাম শুনি নেই আমরা এমন কেউ নাই, মোটামুটি আমরা সবাই শুনেছি। এখানে একটু ঘটনা লেখা, খুব বেশি ইম্পর্টেন্ট না, বোঝার জন্য লিখেছি। ইউক্রেনের স্বাধীনতা ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের 4টি প্রতিষ্ঠাতা সদস্যর মধ্যে অন্যতম ছিল ইউক্রেন। কিন্তু 1991 সালে ইউক্রেনই প্রথম স্বাধীনতা ঘোষণা করে। ইউক্রেনের এই ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ইউক্রেন নিজেই যখন স্বাধীনতার ঘোষণা ডাক দিল, তখন পতন অনিবার্য হয়ে গেল এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙা শুরু করলো। স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সব কথা লিখতে হবে তা নয়, গুরুত্বপূর্ণ কথা লিখতে পারেন আর বাকিটা স্ক্রিনশট দিতে পারেন। এখন ভেঙে কি হলো? ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, 1917 সালে রুশ বিপ্লবের পর 22 সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়। রাশিয়াতে গণতন্ত্রের প্রশ্নে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠন করা হয়। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ, একথা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি। তারপরেও যদি সাজানো লেখা আছে, আপনি চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্টুডেন্ট কই? 54 জন, কেমন ইমেজ ছাড়া, সে অবস্থা নাই। একজন ভিডিও অন করছে, কি একটা অবস্থা, বাকিদের খবর নাই। আরে মরে গেছে, মানে পড়ালেখার রাস্তা থেকে সবাই উধাও হয়ে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্র গঠিত হয়েছে, 15টা রাষ্ট্র হচ্ছে এই যে, এটা এখন লেখার দরকার নাই, চেনার জন্য আপনি একটা স্ক্রিনশট দেন। রাশিয়া, আর্মেনিয়া, তাজিকিস্তান, লিথুনিয়া, মলদোভা, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইউক্রেন, লাটভিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, এস্তোনিয়া, বেলারুশ, জর্জিয়া। আপনি যে এগুলোকে এক জায়গা করে পড়েন, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান 5টা, আজারবাইজান একটা 6টা। এরপরে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, বাল্টিক, এই 3টা হয়ে গেল 8টা। 15টার মধ্যে 8টা মুখস্থ হয়ে গেল আপনার। 8টা না, 9টা মুখস্থ হয়ে গেল আপনার। আর রাশিয়া নিজেই একটা 10টা, আর ইউক্রেনের গল্প আপনাদেরকে বলেছি, 11টা হয়ে গেল। থাকলো আর 4টা। 4টার মধ্যে বেলারুশ, জর্জিয়া, মলদোভা, আর্মেনিয়া। এই যে আজারবাইজানের সাথে আর্মেনিয়াও মনে রাখেন, অর্থাৎ 5টা স্থান, আজারবাইজান, আর্মেনিয়া 7টা, বাল্টিক 3টা, 10টা। আর বেলারুশ, জর্জিয়া, মলদোভা, রাশিয়া, এ হয়ে গেল। ইউক্রেন 5টা হয়ে গেল। তো দেখেন,
এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে একটা প্রতিষ্ঠান হলো, নাম হলো সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। আগে প্রতিষ্ঠান ছিল সোভিয়েতের নেতৃত্বে ওয়ারশো প্যাক্ট, যেটা 1955 সালে গঠিত হয়েছিল। ওয়ারশো প্যাক্ট ভেঙে গঠিত হলো সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। সদস্য হয় 11টি, অর্থাৎ এই যে 15টি দেশ হলো, এর মধ্যে 11টি এর সদস্য হলো। সদর দপ্তর মিনস্ক, বেলারুশ। পূর্বে সদস্য ছিল, বর্তমানে নেই, জর্জিয়া। আর পূর্বের সদস্য ছিল না, বর্তমানে সদস্য আর্মেনিয়া। গণতান্ত্রিক রাশিয়ার জন্ম 1991 সালে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে। যদি এই ধরনের প্রশ্ন আসে, আপনি উত্তর দিতে পারবেন গণতান্ত্রিক রাশিয়ার জন্ম কবে, 1991 সালে। আর বাকি কথাগুলো আপনাদেরকে ইতিমধ্যে বলেছি, লাগলে নেন, না লাগলে সমস্যা নাই। যুক্তরাজ্য, রাশিয়ার পর এখন আমরা আলোচনা করব যুক্তরাজ্য। গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য, এই 4টি রাজ্য নিয়ে হচ্ছে যুক্তরাজ্য। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড। কি কি? স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, এই 4টা। টেনশন করার কোনো কারণ নেই, সামনে আরো পাবো আমরা এগুলো। তো দেখেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে ইউনাইটেড কিংডম গঠিত। 1945 সালে লেবার পার্টি ক্ষমতায় এলে ব্রিটেন সারা বিশ্বের উপনিবেশগুলোকে স্বাধীনতা দিতে শুরু করে। সময়ের ব্যবধানে ব্রিটেনের সংবিধানের কিছু অংশ লিখিত হলেও অধিকাংশই প্রচলিত রীতি ও প্রথা নির্ভর। ব্রিটেন একটি নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ হলেও প্রকৃত বিচারে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। ব্রিটেনের আইন দ্বারা দাসপ্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় 1843 সালে। একটু স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন প্লিজ। এখানে একটা লাইন গুরুত্বপূর্ণ, সেটা হলো 1843 সালে আইন দ্বারা দাসপ্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এই হলো গ্রেট ব্রিটেনের রাজ্য। একথা বলেছি ইতিমধ্যে, আবারও বললাম। আবারও দেখতে পাচ্ছি এটা রিপিট হয়ে গেছে। দেখেন, ব্রিটিশ পার্লামেন্ট বা আইনসভা, ব্রিটিশ পার্লামেন্ট বা আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। আইনসভার নাম কি? পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, 2 কক্ষ। উচ্চ কক্ষের নাম হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স। এটা কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। উচ্চ কক্ষের নাম হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স।
আর পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্রাসাদ। পার্লামেন্ট ভবনের নাম ওয়েস্ট মিনিস্টার প্রাসাদ। ওয়েস্ট মিনিস্টার প্রাসাদ লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত। বর্তমানে সবচেয়ে প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র পদ্ধতি চালু রয়েছে এই ব্রিটেনের আয়ারল্যান্ডে, উত্তর আয়ারল্যান্ড আর কি। তাহলে দেখেন এর মধ্যে এই যে আইনসভার নাম পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সরকার পদ্ধতি, শাসনতান্ত্রিক রাজতন্ত্র। 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে, মানে বিপ্লবের নামই গৌরবময় বিপ্লব, ব্রিটেনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে। রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। দেখেন শিল্প বিপ্লব, এটা আপনারা জানেন যে ব্রিটেনে অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয়, ঊনবিংশ শতাব্দীতে সমগ্র ইউরোপে হয়। আর এই কারণে ভারতের কুটির শিল্প, উপমহাদেশে যে কুটির শিল্প, এটি ধ্বংস হয়। আর নীল চাষের সূচনা হয় শিল্প বিপ্লবের ফলেই। এখন এখানে দুইটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ভারতীয় উপমহাদেশে কুটির শিল্প ধ্বংসের কারণ কি? ভারতীয় উপমহাদেশে কুটির শিল্প ধ্বংসের কারণ কি? এটা শিল্প বিপ্লবের ফলেই হয়। আর উপমহাদেশে নীল চাষের সূচনা হয় শিল্প বিপ্লবের ফলে। এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখেন। ব্রিটিশ সংবিধান। ব্রিটেনের সংবিধান হলো অলিখিত সংবিধান। সরকার ব্যবস্থার কাঠামো হচ্ছে এককেন্দ্রিক সরকার। ব্রিটেনের শাসনতন্ত্র মূলত অলিখিত এবং সুপরিবর্তনীয়। ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রবচনগুলো হলো, এগুলো হচ্ছে প্রবচন, প্রভাব। দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং, দ্য কিং নেভার ডাইস, দ্য কিং ক্যান ডু নো রং, দ্য কিং রিজাইন্স বাট ডাজ নট রুল। ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে 1918 সালে। যে আইনের মাধ্যমে তারা ভোটাধিকার লাভ করে তা হচ্ছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট 1918। সংসদীয় শাসন ব্যবস্থার পীঠস্থান বলা হয় গ্রেট ব্রিটেনকে। আর ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন রাজা বা রানী, বর্তমান রানী আছে, রানী করে। এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, একটু স্ক্রিনশট দেন, এগুলো কিন্তু পড়তে হবে।
আমরা গুরুত্বপূর্ণ দেশগুলোই পড়তেছি, এগুলো সবসময় গুরুত্বপূর্ণ। বাকিংহাম প্যালেস, এটার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। এটা হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবন। ওয়েস্টমিনিস্টার সিটি লন্ডনে অবস্থিত। বাকিংহাম প্যালেসটা হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবন, অবস্থান হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিটি লন্ডন। শাহাবুদ্দিন জনি প্লিজ অফিসকে জানান। এটার নাম হচ্ছে হোয়াইট হল। ব্রিটিশ রাজ পরিবারের প্রশাসনিক সদর দপ্তর। এটা ব্রিটিশ সরকারের কার্যালয়, এর অবস্থান হচ্ছে লন্ডনে। ব্রিটিশ রাজ পরিবারের প্রশাসনিক সদর দপ্তর এটি। লাইনগুলো মিলে গেছে, একটু নিচে নিচে হলে ভালো হতো। ব্রিটিশ সরকারের কার্যালয়, এটার অবস্থান হচ্ছে লন্ডনে। অনেকগুলো ডাউনিং স্ট্রিট আছে, আমরা মুখস্থ রাখবো 10 নং আর 11 নং। এটা 10 নং, এটা 11 নং, এই দুইটা আমরা মনে রাখবো। এটা হলো ডাউনিং স্ট্রিট। ডাউনিং স্ট্রিট লন্ডন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত সড়ক। 1680 সালে স্যার জর্জ ডাউনিং সড়কটি নির্মাণ করেন। এর মধ্যে 9 নং ডাউনিং স্ট্রিট আছে, এটা ব্রিটেনের আইনসভার চিফ হুইপের কার্যালয়। 10 নং আছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়। এখানে 11 নং ডাউনিং স্ট্রিট আছে ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়। 12 নং আছে ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস। আর শেষের লাইনটা রিপিট হয়ে গেছে, তা আমাদেরকে মনে রাখতে হবে 10 আর 11, এটা একটু নিয়ে নেন। 10 এবং 11 এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে যে সুন্দরীকে দেখতে পাচ্ছেন, এই সুন্দরীর নাম হচ্ছে মার্গারেট থ্যাচার। ইনি হচ্ছেন ব্রিটিশ প্রথম নারী প্রধানমন্ত্রী। তাকে লৌহ মানবী বলা হয় কারণ
1982 সালে আর্জেন্টিনার বিপক্ষে ফকল্যান্ড যুদ্ধে জয়লাভ করার কারণে তাকে এই লৌহ মানবী উপাধি দেওয়া হয়। 11 বছর ক্ষমতায় ছিলেন 1979 থেকে 1990। ইনি হচ্ছেন মার্গারেট থ্যাচার। ইম্পর্টেন্ট, নিয়ে নেন। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। ইনি হচ্ছেন 57 থেকে 52 খ্রিস্টপূর্ব ফ্রান্স দখল করেন এবং 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে ফ্রান্সে নেপোলিয়নের যুগটা স্বর্ণযুগ ছিল, অর্থাৎ আমরা এখন ঢুকে গেছি ফ্রান্সের মধ্যে। জুলিয়াস সিজার দিয়ে শুরু করলাম, আমরা এখন আর যুক্তরাজ্যে নাই, আমরা চলে গেছি এখন ফ্রান্সে। তাহলে শিরোনাম হবে ফ্রান্স। শিরোনাম ফ্রান্স। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটা অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের মাধ্যমে। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। নেপোলিয়ন এখানে আবির্ভূত হবে। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। আমি এখন ফরাসি বিপ্লব আপনাদেরকে পড়াবো না, ফরাসি বিপ্লবের আলাদা ক্লাস আছে বিপ্লবের ক্লাসের মধ্যে। আমি এখন যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা ফ্রান্সের এই যে উত্থান, অর্থাৎ 1789 সালে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে দেশটিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো। গৌরবময় ফরাসি বিপ্লব, এটা আলাদা ক্লাস আছে, এটা এখন আলোচনা করব না। আমরা এখন ফ্রান্সের বিখ্যাত ব্যক্তিদেরকে একটু দেখব। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন নেপোলিয়ন, নেপোলিয়ন বোনাপার্ট। এর সাথে জড়িত 3টি দ্বীপ রয়েছে, একটা টি কর্সিকা, একটা সেন্ট এলবা, একটা সেন্ট হেলেনা। টি কর্সিকায় জন্মগ্রহণ করেন। সেন্ট এলবায় 1814 সালে তাকে নির্বাসন দেওয়া হয়। সেন্ট হেলেনায় 1815 সালে তাকে নির্বাসন দেওয়া হয়। আর 1821 সালে সে মারা যায়। এই সেন্ট হেলেনা দ্বীপেই সে মারা যায়। আমি বলছি এই যে নেপোলিয়ন সাথে 3টা দ্বীপ জড়িত, যদিও আগে ক্লাসে এগুলো বলেছি। টি কর্সিকায় তার জন্ম। সেন্ট এলবায় 1814 সালে তাকে নির্বাসন দেওয়া হয়। সেন্ট হেলেনায় 1815 সালে তাকে নির্বাসন দেওয়া হয়। 1821 সালে সেন্ট হেলেনায় নেপোলিয়ন মারা যায়।
তার বিখ্যাত উক্তি, impossible is a word which is found in a false dictionary. Give me good mother, I will give you good nation. 57 থেকে 52 খ্রিস্টপূর্বাব্দ, সঞ্জিদা। জন্ম হচ্ছে ইতালির কোর্সিকা দ্বীপে। ফ্রান্সের বিখ্যাত সেনাপতি ও সম্রাট তিনি ছিলেন। 1799 সালে ফ্রান্সের ক্ষমতায় আসেন। 1804 সালে ফ্রান্সের সম্রাট হন। 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের নিকট পরাজিত হন। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় 1821 সালে নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করেন, যে কথা এতক্ষণ বলেছি। নেপোলিয়নের উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে ট্রাফালগার যুদ্ধ 1805, লিপজিগের যুদ্ধ 1813, ওয়াটারলু যুদ্ধ 1815। এগুলো রাখতে পারেন। প্রবলেম হচ্ছে না আমাদের এখান থেকে, আপনার হয়তো কোনো কারণে হচ্ছে, একটু ঠিক করেন প্লিজ। আমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লুই পাস্তুর। জানেন যে তিনি হচ্ছেন জীবাণু তত্ত্বের জনক। এর জন্মও ফ্রান্সে। বিখ্যাত আবিষ্কার জলাতঙ্ক রোগের টিকা। পাস্তুরাইজেশন, এই বানানটা ভুল আছে, এটা হলো পাস্তুরাইজেশন পদ্ধতি তিনি চালু করেন, মানে পদ্ধতির আবিষ্কার করেন। অ্যানথ্রাক্স রোগের কারণ ও এর প্রতিষেধক তিনি আবিষ্কার করেন। অর্থাৎ আমরা লুই পাস্তুরকে পড়তেছি। এই লুই পাস্তুর জীবাণু তত্ত্বের জনক, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন, পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কার করেন। অ্যানথ্রাক্স বানানটা ভুল হয়েছে, এগুলো আসলে ভেঙে গেছে, থ হবে। অ্যানথ্রাক্স রোগের কারণ ও এর প্রতিষেধক তিনি আবিষ্কার করেন। ছবিতে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন জ্যাক রুশো। জ্যাক রুশো দার্শনিক ও সমাজ সংস্কারক। তিনি হচ্ছেন রোমান্টিক আন্দোলনের জনক। এই যে ফরাসি বিপ্লবের যে স্লোগান স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, এটি তিনিই প্রদান করেন। লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটি জ্যাক রুশো প্রদান করেন। তাহলে তিনি একজন দার্শনিক, সমাজ সংস্কারক, রোমান্টিক আন্দোলনের জনক, ফরাসি বিপ্লবের স্লোগান শান্তিপূর্ণ আন্দোলন। জ্যাক রুশোর পর আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভল্টেয়ার।
এই ভল্টেয়ার হচ্ছেন একজন নাট্যকার, ঔপন্যাসিক, ইতিহাসবেত্তা এবং দার্শনিক। তিনি ছিলেন ফরাসি নবজাগরণের প্রাণপুরুষ। তার ফেমাস বুক হচ্ছে অ্যানালস অব দ্য এম্পায়ার। ভল্টেয়ার, অ্যানালস অব দ্য এম্পায়ার, এটা হচ্ছে তার ফেমাস বুক। নাট্যকার, ঔপন্যাসিক, ইতিহাসবেত্তা এবং দার্শনিক, ফরাসি নবজাগরণের প্রাণপুরুষ। আমরা ছবিতে নাক লম্বা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তার নাম মন্টেস্কু। মন্টেস্কু ফরাসি দার্শনিক ও ফরাসি বিপ্লবের অন্যতম পুরোধা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অব দ্য লস, পার্সিয়ান লেটার্স, মিলাই পড়বেন দ্য স্পিরিট অব দ্য ইসলাম, সৈয়দ আমির আলীর। এটা হচ্ছে দ্য স্পিরিট অব দ্য লস, মন্টেস্কুর। দ্য স্পিরিট অব দ্য ইসলাম, সৈয়দ আমির আলী। দ্য স্পিরিট অব দ্য লস, মন্টেস্কু। ওকে, দেখেন ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি নারী না পুরুষ? বেটা না বেটি? বয়, বালক। 14 লুই। প্রিয়াঙ্কা মাথা ফাটাবো, দুইবার ক্লাস করতেছে। রাজনীতিবিদ, 72 বছর ক্ষমতায় ছিল, বলছে আমি রাষ্ট্র। আরে 72 বছর ক্ষমতায় থাকলে যে কোনো ব্যক্তি বলতে পারে আমি রাষ্ট্র। ওর তো বলা উচিত ছিল আমি পৃথিবী। রাজা 14 লুই। বিখ্যাত স্থান বা নিদর্শন, এটার নাম এলিসি প্রাসাদ। এটা পরীক্ষায় আসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এটি। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন এটি। এটির নাম হচ্ছে এলিসি প্রাসাদ। এটার নাম বাস্তিল দুর্গ, যেটা ফরাসি বিপ্লবের সূচনা ঘটতে
1789 সালের 14 জুলাই এই দুর্গ পতনের মধ্য দিয়ে এই যে দেখেন ভাঙাচোরা শুরু করছে, এই যে লাঠি সোটা লয়ে চিৎকার হয়ে পড়ে আছে দেখেন। এটা আজকে ক্লাসটা একটু অন্যরকম, মজা পাবেন কিনা জানি না, তবে তথ্য পাবেন। একটু চেঞ্জ হয়ে গেছি, নিজেরা একটু চেঞ্জ করছি। ফরাসি বিপ্লবের সাথে জড়িত একটি কারাগার এটি। এখানে আর কি ষোড়শ লুই বন্দীদেরকে নিয়ে টর্চারিং করতো এখানে বন্দি করে। তৎকালীন শাসক লুইদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে বাস্তিল দুর্গে বন্দী করে রাখা হতো। 1789 সালের 14 জুলাই এই দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। আইফেল টাওয়ার, এটা তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিনিয়োগ করে। প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত এটি। ডিজাইন করেন গুস্তাভ আইফেল। ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তিতে 1889 সালে এটি উদ্বোধন করা হয়। আমরা এখন পড়ব জার্মানি। বহু ছোট ছোট রাজ্য ছিল বিভক্ত জার্মানি। এটা প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আবার পড়ানো হবে। এখান থেকে আপনি যে তথ্যটি নেবেন, 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। 1990 সাল পর্যন্ত জার্মানি পূর্ব পশ্চিমে দুই ভাগে বিভক্ত ছিল। 90 সালের 3 অক্টোবরে দুই জার্মানি একত্রিত হয় এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা একটু স্ক্রিনশট দেন, এখানে বোঝানোর কিছু নাই, সামনে বোঝানোর আছে সেখানে বোঝাবো। আর এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় আলোচনা হবে আবারও। রাজধানীর নাম বার্লিন, মুদ্রার নাম ইউরো। এখন লেখার দরকার নেই, এখন বোঝেন, এখন স্ক্রিনশট দেন আর বোঝেন, পরে লিখেন। আইনসভার নাম রাইক স্টাগ। উচ্চ কক্ষের নাম বুন্ডেস্টাট। নিম্ন কক্ষের নাম বুন্ডেস্টাগ। এগুলো জার্মান ভাষা। আইনসভার নাম রাইক স্টাগ, উচ্চ কক্ষের নাম বুন্ডেস্টাট, নিম্ন কক্ষ বুন্ডেস্টাগ।
বছর না 2 বছর? আমি ক্লাসে দাঁড়ায় আছি তো, তাহলে বের হয়ে পড়ি। এই কিছু হয় নাই, আছি। এই ব্যক্তির নাম অ্যাডলফ হিটলার, আমরা সবাই তাকে চিনি। অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। একটি স্ক্রিনশট দেন, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, বর্তমান দুইটা রাষ্ট্র, একটা অস্ট্রিয়া আর একটা হাঙ্গেরি, এই সাম্রাজ্যের ভিয়েনা শহরে সে জন্মগ্রহণ করে। এর আগেই বলছি 33 সালে সে ভাইস চ্যান্সেলর নির্বাচিত হন। তার রাজনৈতিক দলের নাম ছিল নাৎসি পার্টি বা ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। গঠিত পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো। রাজনীতি এবং রাষ্ট্র নিয়ে তার বিখ্যাত উক্তি, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। তার বিখ্যাত রাজনৈতিক আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে মাইন ক্যাম্প, মাই স্ট্রাগল। এই অ্যাডলফ হিটলার নাৎসি পার্টির নেতা ছিলেন। এ সম্পর্কে কম বেশি আপনারা জানেন। আর একটু দিলাম, মানে প্রিলিমিনারির জন্য, মানে পিলি কি এগুলো তার রিটেনে লাগবে না, জাস্ট পিলির জন্য যদি তথ্য থাকে এখান থেকে আপনি তথ্য পাবেন। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্লিন প্রাচীর। বার্লিন প্রাচীর। একটু আগে বার্লিন প্রাচীর নিয়ে কথা বলেছি, মানে জার্মানির বিভক্তি নিয়ে কথা বলেছি। সেই বিভক্তি হচ্ছে, দেখেন, জার্মানিকে বিভক্তকারী প্রাচীরের নাম হচ্ছে বার্লিন প্রাচীর। এটি নির্মাণ করে পূর্ব জার্মানি। দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার। এটি নির্মাণ করা হয় 1961 সালে, ভেঙে দেওয়া হয় 1989 সালে। দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় 1990 সালের 3 অক্টোবর। এখান থেকে এই পুরোটাই গুরুত্বপূর্ণ, দৈর্ঘ্য থেকে এই পর্যন্ত পুরোটাই গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্য 155, নির্মাণ করা হয় 61 সালে, ভেঙে দেওয়া হয় 89 সালে। 90 সালে 3 অক্টোবর আবার দুই জার্মানি একত্রিত হয়। এই পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন লক্ষণীয়। অতএব এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, বিখ্যাত ব্যক্তিত্ব, না না, প্রাচীর তো ভেঙে ফেলা হয়েছে। কার্ল মার্কস। জার্মানির বিখ্যাত ব্যক্তিদেরকে আমরা দেখতেছি, তার মধ্যে একজন হচ্ছে কার্ল মার্কস। আধুনিক
সমাজতন্ত্রের জনক, তার বিখ্যাত রচনা হচ্ছে ডাচ ক্যাপিটাল। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব ও দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা তিনি। রুশ বিপ্লবে অনুপ্রেরণা জুগিয়েছিল এই ডাচ ক্যাপিটাল গ্রন্থটি। দেখেন, তাহলে আমরা কার্ল মার্কস সম্পর্কে এমনিতেই আগে পড়েই জানি। কার্ল মার্কসের পরে আমরা এই ব্যক্তিকে তো অবশ্যই চিনি, না চেনার কিছু নাই। এই ব্যক্তি হচ্ছেন আইনস্টাইন। তার জন্ম হচ্ছে কোথায়? এই জার্মানিতেই। জার্মান ইহুদি পদার্থবিদ, ইহুদি পদার্থবিদ আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্বের প্রণেতা। 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন তিনি। 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 1921 আরো গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে আপনার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921 সালে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। নানান কারণেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মনে রাখবেন এরপরে হচ্ছে গ্রিস। আমরা গ্রিস সম্পর্কে এই তথ্যগুলি না জানলেও পারতাম, তারপরে আপনার লাগলে আপনি রেখে দেন, আমি তথ্য কালেক্ট করছি, আপনি যদি প্রয়োজন মনে করেন তথ্যগুলি রাখতে পারেন। গ্রিস আজ থেকে 4000 বছর পূর্বে প্রাচীন গ্রিসে এই মহান সভ্যতা গড়ে। খ্রিস্টপূর্ব 338 অব্দে মহাবীর আলেকজান্ডার এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখানে কিছু ফন্ট ভেঙে গেছে। এখানে হচ্ছে গ্রিস 1460 খ্রিস্টাব্দে তুরস্কের অধীনে চলে যায়। 1829 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে। 1945 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে গ্রিস। এই হচ্ছে রিপাবলিক অফ গ্রিস। তো এই তথ্য আপনি না জানলেও চলবে, আপনাকে গ্রিস সম্পর্কে যে তথ্যগুলো জানতে হবে এইগুলি। প্রাইমারির জন্য সবকিছু ইম্পর্টেন্ট না, প্রাইমারি ব্যাচে তো ক্লাস নিয়েছি এটার উপরে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি। দেখেন, উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন এই সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। তাহলে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এদের জন্মভূমি হচ্ছে গ্রিস। আর দর্শন চর্চা আইনস্টাইন সম্পর্কে একটু ইয়া দিয়ে নেন, ব্যাকে যাওয়াটা আসলে ভাইয়া কষ্ট তো, কারণ হচ্ছে এই যে নিয়ে নেন একটা স্ক্রিনশট দিয়ে, কারণ এতটা সময় পাওয়া যায় না, অনেকটা সামনে চলে আসছি। নিয়ে নেন এস এস, আশা করি নিতে পেরেছেন। দেখেন,
দর্শন চর্চা সর্বপ্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে। বাংলাদেশে একমাত্র গ্রিক সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচসিতে। গণতন্ত্রের সূতিকাগার বা আঁতুড়ঘর বলা হয় গ্রিসকে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। জলপাই গাছের দেশ বলা হয় এই গ্রিসকে। এটা ইদানিং একটা পরীক্ষায় আসছিল, জলপাই গাছের দেশ বলা হয় কোন দেশকে? গ্রিস। ইতালি। ভৌগোলিক আকৃতি দেখতেই পাচ্ছেন, একটা বুট জুতার মতো। এই যে এই অংশটা, এই যে গোড়ালি, এটা আসলে মেয়েদের হিলের মতো। পার্টি করা যে হিল আছে না, অনেক উঁচু উঁচু কট 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 করে হাঁটে, এটা। এই হলো হিলের পিছের অংশ। এই এই এটা বুট জুতাই বলা হয়েছে, যেহেতু বুট জুতাই বলি, আমার কাছে হিল হিল লাগতেছে আর কি। যাই হোক, ইতালি প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয় 1946 সালে গণভোটের মাধ্যমে। ইতালি পো নদীর মোহনায় অবস্থিত। ভেনিস শহর। অপেরার প্রথম প্রচলন হয় ইতালিতে। অপেরা হচ্ছে ছোট ছোট বই, যেগুলো পকেটে রেখে ঘুরে বেড়ানো যেত। একদম পকেট ডিকশনারি যেগুলো বলি আমরা, এগুলোকে বলা হয়তো অপেরা। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে। ফ্যাসিজমের প্রবর্তক ইতালির বেনিটো মুসোলিনি। রাজধানীর নাম, ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। এটা তো জানেন, এগুলো ভেঙে গেছে, এই এ কার্ডটা ভেঙে গেছে আর কি ফন্টের কারণে। তো এটা হচ্ছে বেসিক তথ্য ইতালি নিয়ে। রেনেসাঁস সূত্রপাত হয় ইউরোপে, ইতালিতে চতুর্দশ শতাব্দীতে। তাহলে রেনেসাঁস শুরু হয় চতুর্দশ শতাব্দীতে ইউরোপে, এই ইতালিতেই শুরু হয় রেনেসাঁ, ফ্লোরেন্স নগরীতে। আর বুট নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। এটা অবশ্যই সবাই বুঝেছেন যে ইউরোপের বুট বা ইতালির, মানে বলার কারণ কি, ভৌগোলিক আকৃতিতে এটি দেখতে অনেকটা বুট জুতার মতো। এগুলো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। বিখ্যাত ব্যক্তিত্ব ইতালির, ব্যক্তিত্বের মধ্যে আমরা প্রথমেই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। তো পরীক্ষায় আসতেই পারে যে লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশে জন্মগ্রহণ করেন? ইতালিতে। আরো কঠিন প্রশ্ন যদি আসে, তাহলে তার কৃতকর্ম থেকে আসতে পারে। সেটা কি হতে পারে? ইতালি রেনেসাঁস সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছে এই লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, অঙ্কশাস্ত্রবিদ, বিজ্ঞানী ও দার্শনিক। তিনি উড়োজাহাজের প্রথম নকশা অঙ্কন করেছিলেন। তার বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, দ্য লাস্ট সাপার ও ভার্জিন অব দ্য রক্স।
তাহলে আফ্রিকা দিই, কালকে আফ্রিকার ক্লাস নেই, সমস্যা কি? আফ্রিকা রেডি দিছি না? 12 তারিখে আবার অন্য ক্লাস নেব, সভ্যতার ক্লাস নেব। ওকে, ডান। দেখেন, এই ব্যক্তির নাম হচ্ছে বেনিটো মুসোলিনি, যার কথা একটু আগে আপনাদেরকে বলেছি। আমরা বেনিটো মুসোলিনি নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবারও কথা বলবো। ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান হচ্ছে বেনিটো মুসোলিনি, হিটলারের বন্ধু ও সহযোগী, ফ্যাসিবাদের প্রবক্তা। মুসোলিনি, এখানে কিছু কথা আছে, সব লিখবেন না, আমি যেগুলো বলবো সেগুলো লিখবেন। মুসোলিনিকে বন্দী করেন নব্য মার্ক্সবাদী গ্রামসি, আর মাঝখানে এগুলো কেমনে যেন কাট পেস্ট হয়ে গেছে। মুসোলিনিকে বন্দী করেন নব্য মার্ক্সবাদী গ্রামসি, এইটুকু লিখবেন। আবারও বলতেছি, মুসোলিনিকে বন্দী করেন নব্য মার্ক্সবাদী গ্রামসি। মুসোলিনির বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রিজনার্স নোটবুক, প্রিজনার্স নোটবুক, এটা হচ্ছে মুসোলিনির বিখ্যাত গ্রন্থ। এই ব্যক্তির নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলেই, পৃথিবী খ্যাত বিজ্ঞানী তিনি, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের প্রাণপুরুষ। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এই গ্যালিলিও গ্যালিলেই। স্পেন, এখানে যা লেখা আছে কিছুই লাগবে না, শুধু শেষ লাইনটা লাগবে। স্পেনকে লাইট হাউস অফ দ্য ইউরোপ বলা হয়, লাইট হাউস অফ দ্য ইউরোপ স্পেনকে বলা হয়। স্পেন, কিংডম অফ স্পেন। আমরা স্পেন থেকে একজন ব্যক্তিকে পড়ব, পাবলো পিকাসো। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রকর্ম কিউরিজম। স্পেনের গৃহযুদ্ধের উপর ভিত্তি করে তিনি এঁকেছিলেন গুয়েনিকা, অর্থাৎ তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে কিউরিজম, আর গৃহযুদ্ধের উপর ভিত্তি করে এঁকেছিলেন হচ্ছে গুয়েনিকা। পাবলো, এটা হলো একার, ভেঙে গেছে। ভ্যাটিকান সিটি, রাজধানীর নামও ভ্যাটিকান সিটি। আমরা এখন কিংডম অফ ভ্যাটিকান সিটি দেখব। এটা পৃথিবীর, ইউরোপের নয় শুধু, এটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র।
এই ভ্যাটিকান সিটি। আয়তন এবং জনসংখ্যায় এটা জাতিসংঘের সদস্য নয়, জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। দেখেন, ইতালির রাজধানী রোম শহরের খণ্ডিত অংশ নিয়ে ভ্যাটিকান সিটি গঠিত। ইতালির সাথে ভ্যাটিকান সিটির সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 3.2 কিলোমিটার। এটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র। ইতালির সাথে ভ্যাটিকানের পোপের দ্বন্দ্বের কারণে দেশটির আয়তন অনেক কমে যায়। 1929 সালে ইতালির একনায়ক মুসোলিনির উদ্যোগে লাটেরান চুক্তির মাধ্যমে পোপের সঙ্গে ইতালির বিরোধ নিষ্পত্তি হয়। এতগুলো তথ্য আপনার মনে না রাখলেও চলবে, মোট কথা আপনাকে যে তথ্যগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এইগুলো। দেখেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র এটি। ইতালির রাজধানী রোমে এই ভ্যাটিকান রাষ্ট্রটি অবস্থিত। এর সাংবিধানিক নাম হচ্ছে দা হোলি সিটি। আয়তন হচ্ছে 0.44 বর্গ কিলোমিটার। নিরাপত্তা রক্ষী বাহিনীর নাম হচ্ছে সুইস গার্ড। এই যে ভ্যাটিকান সিটির যে ধর্মগুরু প্রধান, তাকে বলা হয় পোপ। পোপ। এই পোপ হচ্ছে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদবি। এই কারণে ফ্রান্সকে ভ্যাটিকান সিটিকে পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র বলা হয়। পৃথিবীর একমাত্র পোপ শাসিত রাষ্ট্র বলা হয়। বর্তমান পোপের নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। এটা বাড়ি হচ্ছে আর্জেন্টিনায়। এটা হচ্ছে 266তম পোপ। বর্তমান পোপের নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। এর বাড়ি হচ্ছে আর্জেন্টিনায়। এ হচ্ছে 266তম পোপ। আমাদের বাংলাদেশে আসছিল 2017 সালে এই পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছিল 2017 সালে। ভ্যাটিকানের রাষ্ট্র সরকার প্রধান পোপ। এই পোপ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। ভ্যাটিকান প্যালেস নামে যেটা আছে, এটা হচ্ছে পোপের আবাসগৃহ। আবার পাপের মনে করেন না, এটা পাপ না। এই যে এটা দ্বারা একার বুঝে নিয়েন, ভেঙে গেছে তো। পোপের আবাসগৃহ ভ্যাটিকান প্যালেস। ইউনেস্কো ভ্যাটিকানকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে 1984 সালে। পাপ সর্বময় ক্ষমতার অধিকারী। এই পাপ না পোপ, আগেই বলছি। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা একার। এটা ফন্টের কারণে ভেঙে গেছে। কি কারণে ভাঙছে যেন জানি না, আমি এত বুঝিও না। এই যে ভেঙে গেছে, তো ওটাকে বুঝে দিবেন একার। দেখেন না, এই যে সব একার ভেঙে গেছে, কিছু, সব না, কিছু ভেঙেছে। তো এই হচ্ছে, এটা পাপ না, এটা হচ্ছে পোপ। এটা যেন মাথায় থাকে। তো আপনাদেরকে ইউরোপ মহাদেশের রাজধানী মুদ্রা পড়ানো হয়েছে।
আবার গুরুত্বপূর্ণ কিছু দেশ পড়ানো হলো, যেহেতু দেশ 48টি, সব দেশ তো আর পড়ানো সম্ভব না। আর পড়ানো সম্ভব না তা না, সম্ভব, আপনার দ্বারা মনে রাখা সম্ভব না। এই কারণে যতটুকু দিয়েছি এইটুকু বুঝে পড়তে হবে। বিশেষ করে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভ্যাটিকান সিটি, স্পেন, এই রাষ্ট্রগুলো আসলেই গুরুত্বপূর্ণ, ইতালি। আর টুকটাক যা আছে, যে কাজটি আপনি করবেন, আপনার কাছে যে বইটা আছে ইউরোপ মহাদেশের উপরে দেখবেন কিছু প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। ওই কোশ্চেন গুলো আপনি খাতায় লিখে পড়ে ফেলবেন। অর্থাৎ আমি যে লেকচার দিলাম, এই লেকচার পাশাপাশি খাতায় লিখে যদি পড়ে ফেলেন, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, ইউরোপ থেকে যদি প্রশ্ন আসে আপনি পারবেন। আপনাকে আর বাকি দেশগুলি বিস্তারিত পড়তে হবে না। বুঝতে পেরেছেন? আশা করি। স্যার ছোট বিজয় কিবোর্ডে লিখলে ভাঙবে না। হ্যাঁ, ওই তো, যাই হোক, বুঝতে পেরেছি, এখন বুঝছি। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এগুলো একটু ভালো করে পড়বেন। আগামীকালকে আপনাদের ক্লাস, এদের কি ক্লাস আছে আগামীকাল? আগামীকাল এদের ক্লাস আছে? নাই? তাহলে আফ্রিকার কাকু ক্লাস 3টার বেজে, 3টে আফ্রিকায় নিব, সমস্যা কি? ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।